হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমরা আরো একটা নতুন ক্লাসে চলে এসেছি। আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে সারমন অ্যালেক্সির লেখা যে ক্রো টেস্টামেন্ট, তার টেক্সটার অ্যানালাইসিস। তো দেখো, অলরেডি আমরা সারমন অ্যালেক্সির এই ক্রো টেস্টামেন্টের উপর একটা ক্লাস করেছি। সেই ক্লাসে বেসিক্যালি আমরা ইন্ট্রোডাকশন করেছি। আমরা ইন্ট্রোডিউস করেছি কাকে? সারমন অ্যালেক্সিকে, এবং তার যে কবিতা ক্রো টেস্টামেন্ট, সেই কবিতাটাকে আমরা ইন্ট্রোডিউস করেছি। তো আজকে বেসিক্যালি এটা সেকেন্ড ক্লাস বা পার্ট টু ক্লাস। এই ক্লাসে আমরা কি করব? এই ক্লাসে আমরা সারমন অ্যালেক্সির এই ক্রো টেস্টামেন্ট কবিতাটাকে লাইন বাই লাইন অ্যানালাইসিস করে নেব। তো দেখো, আমি আশা করছি যে এই ক্লাসটা করার পর তোমাদের ক্রো টেস্টামেন্ট নিয়ে কোনো প্রবলেম থাকবে না। যদি কিছু প্রবলেম থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে। আমি চেষ্টা করব সেই প্রবলেমটা তোমাদের সলভ করে দেওয়ার। তো চলো, আজকের ক্লাসে আমরা সারমন অ্যালেক্সির যে ক্রো টেস্টামেন্ট কবিতাটি আছে, যেটা খুব সুন্দর একটা কবিতা, মানে প্রচন্ড সিম্বলিক্যাল কবিতা। তো সেই কবিতাটাকে আমরা লাইন বাই লাইন টেক্সটটাকে অ্যানালাইসিস করে নিই। তো চলো শুরু করা যাক আমাদের ক্লাস। তো দেখো, এই যে কবিতাটা ক্রো টেস্টামেন্ট, এই দেখো টেস্টামেন্ট কথাটা আগে একটু মানেটা জেনে নিই আমরা। দেখো, টেস্টামেন্ট কথার মানে হলো বিবলিক্যাল স্টোরি। টেস্টামেন্ট মানে হলো বিবলিক্যাল স্টোরি। দেখো, বাইবেলের দুটো রূপ আছে, আমরা জানি বাইবেলের দুটো ফর্ম আছে। একটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট বা যেটাকে হিব্রু বাইবেল বলা হয়, আর একটা হচ্ছে নিউ টেস্টামেন্ট। টেস্টামেন্ট মানে হচ্ছে স্টোরি হুইচ ইজ রিলেটেড টু বাইবেল। তো এখানে দেখো, মানে ক্রো টেস্টামেন্ট, কাকেদের টেস্টামেন্ট, মানে কাকেদের গল্প। এটা কিরকম একটা অদ্ভুত শুনতে লাগছে। আমরা যখন কবিতাটা পড়বো, আমাদের যখন লাইন বাই লাইন অ্যানালাইসিসটা হয়ে যাবে, তখন কিন্তু আমরা এই মানেটা বুঝতে পারবো। কোন মানেটা? এই যে ক্রো টেস্টামেন্ট, এটার মানে কি? দেখো, এখানে আমি ইন্ট্রোডাকশন ক্লাসে বলেছিলাম বেসিক্যালি যে এই কবিতাটা মানে নেটিভ যারা আমেরিকান, যারা নন হোয়াইট আমেরিকান পিপল, মানে আমেরিকার যারা আদি বাসিন্দা, তাদের নিয়ে কবিতা। টোটাল কবিতাটা তাদের ওপর, মানে তাদের যে লাইফস্টাইল সেটাকে বেস করে কবিতাটা। তো তাদের টেস্টামেন্ট মানে তাদের ট্রু স্টোরি, তাদের একটা ট্রু পিকচার আমাদের এখানে তুলে ধরছেন কে? সারমন অ্যালেক্সি। আর আমি আগের দিন এটাও বলেছিলাম যে সারমন অ্যালেক্সি নিজেও একজন আমেরিকান নন হোয়াইট পিপল, মানে তিনিও একজন আমেরিকান নেটিভ পিপল। সেই কারণে তিনি খুব সুন্দরভাবে এই আমেরিকান নেটিভ পিপলদের যে সিচুয়েশন, সেই সিচুয়েশনটাকে তুলে ধরছেন আফটার দ্য কলোনাইজেশন। মানে ইউরোপিয়ানরা যখন আমেরিকাতে এলো, সেখানে কলোনি বানালো, তারপর সেখানে আমেরিকান যারা নেটিভ পিপল তাদের কি সিচুয়েশন হলো, সেটা কিন্তু সাইমন অ্যালেক্সি খুব সুন্দরভাবে তুলে ধরছেন এই প্রো টেস্টামেন্ট কবিতার মাধ্যমে। চলো আমরা দেখি, আমরা কবিতাটাকে পড়ি। তো কবিতাটার 7টা ভাগ আছে। আমরা প্রত্যেকটা ভাগকে ওয়ান বাই ওয়ান পড়বো এবং সেটাকে অ্যানালাইসিস করব, এবং কিছু নোটস আমি এই কবিতার সাথে দিয়ে দেবো, সেগুলো তোমরা লিখে নেবে। তো চলো শুরু করি। তো দেখো, প্রথমেই এই যে প্রথম সেকশন, 7টা সেকশনে প্রথম সেকশনে আমরা চলে আসি। দেখো, প্রথম সেকশনে মাত্র 4টে লাইন আছে। তো এই 4টে লাইনে কি বলছে আমরা আগে পড়ে নিই একবার রেডি, তারপর আমরা সেটাকে অ্যানালাইসিস করব। Cain lifts Crow, that heavy black bird, and strikes down Abel. Damn, says Crow, I guess this is just the beginning. তাহলে এটা দিয়ে শুরু হলো আমাদের কবিতা। তো এখানে মিনিংটা আমরা ক্লিয়ার করি এরপর। দেখো, প্রথমেই এই যে কেইন এবং অ্যাবেল, এই কেইন এবং অ্যাবেল এটা একটা বিবলিক্যাল অ্যালিউশন, একটা বাইবেলের গল্প। অ্যালিউশন মানে হচ্ছে স্টোরি। কোথাকার গল্প? বাইবেলে যদি আমরা বুক অফ জেনেসিস পড়ি, এই বুক অফ জেনেসিসে কেইন এবং অ্যাবেলের স্টোরি দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা জেনে নিই যে কেইন এবং অ্যাবেল কে ছিল। তো দেখো, আমরা জানি অ্যাকর্ডিং টু দ্য বাইবেল যে অ্যাডাম এবং ইভ প্রথম হিউম্যান বিংস। এই অ্যাডাম এবং ইভের দুই সন্তান হচ্ছে কেইন এবং অ্যাবেল। এই কেইন এবং অ্যাবেল, এদের স্টোরিটা কিছুটা, মানে আমি তোমাদের কাছে অ্যানালাইসিস করছি, জেনে নাও। এটা জানলে কিন্তু আমাদের কবিতাটা জানতে সুবিধা হবে। তো দেখো,
এই কেন এবং অ্যাবেল এরা দুজনাই অ্যাডাম এবং ইভের সন্তান। তো এই কেন এবং অ্যাবেলকে আমাদের ভগবান মানে যিনি গড, তিনি একবার এনাদের কাছে স্যাক্রিফাইস চাইলেন। কার কাছে? কেন এবং অ্যাবেলের কাছে। এই গল্পটা কোথায় আছে? বাইবেলের বুক অফ জেনেসিসে আছে। বাইবেলের অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে বুক অফ জেনেসিস একটা পার্ট, সেই পার্টে আছে গল্পটা। তো গড এই কেন এবং অ্যাবেলের কাছে স্যাক্রিফাইস চাইলেন। কেনও তার স্যাক্রিফাইস রাখলো ভগবানের কাছে, অ্যাবেলও তার স্যাক্রিফাইস ভগবানের কাছে রাখলো। বাট গড only accepts the sacrifice of অ্যাবেল। ভগবান কি করলেন? অ্যাবেলের স্যাক্রিফাইসটাকে স্বীকার করলেন। বাট হি didn't accept the sacrifice of কেন। তিনি কেনের স্যাক্রিফাইসটাকে অ্যাকসেপ্ট করলেন না। এতে কি হলো? এতে কেনের রাগ হলো। কার প্রতি? অ্যাবেলের প্রতি। এবং কেন অ্যাবেলকে হত্যা করলো। তাহলে এটাই হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য বাইবেল ফার্স্ট কিলিং, প্রথম হত্যা। তাহলে প্রথম হত্যার গল্প কোথায় আছে? বাইবেলের বুক অফ জেনেসিসে আছে, যেখানে কেন অ্যাবেলকে মেরেছিল। কেন অ্যাবেলকে কিসের সাহায্যে মেরেছিল? একটা কাককে ব্যবহার করে, একটা ক্রো, একটা ক্রো মানে কাক, একটা কাককে ব্যবহার করে সেই কাকের মাধ্যমে মেরেছিল কাকে? অ্যাবেল। তাহলে এই বিবলিক্যাল অ্যালিউশনটা প্রথম দু লাইনে ফুটে উঠেছে। কেন লিফটস ক্রো, কেন কি করলো? একটা কাকের সাহায্য নিল। লিফটস মিনস হেল্প, হেল্প নেওয়া, সাহায্য নেওয়া। তাহলে কার সাহায্য নিল? কাকের সাহায্য নিল। দ্যাট হেভি ব্ল্যাক বার্ড, একটা হেভি ব্ল্যাক বার্ডের সাহায্য, অ্যান্ড স্ট্রাইকস ডাউন অ্যাবেল, এবং অ্যাবেলকে মেরে ফেললো। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি গল্পের শুরু, আমাদের কবিতার শুরু। এরপর দেখো কবিতাটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম। ড্যাম সেজ ক্রো। দেখো আমি প্রথমেই বলেছি এই যে ক্রো, ক্রো সিম্বলাইজেস আমেরিকান নন হোয়াইট পিপল। আমেরিকান নেটিভ পিপলদের ক্রো হিসাবে সিম্বলাইজ করা হচ্ছে। ড্যাম সেজ ক্রো আই গেজ দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। এই ড্যাম সেজ ক্রো এই লাইনটা কিন্তু বারবার রিপিট হবে, রিফ্রেন বলতে পারি এটাকে, আমরা কি বলতে পারি? রিফ্রেন বলতে পারি। রিফ্রেন সেটাই যেটা বারবার রিপিট হয়। তাহলে ড্যাম সেজ ক্রো, এই ড্যাম মিনস ফিলিং ডিসগাস্ট। কেউ যখন ডিসগাস্ট ফিল করে, যখন বিরক্তি প্রকাশ করে, তখন সে ড্যাম ইউজ করে। এখানে ক্রো মানে আমেরিকান নন হোয়াইট পিপল, সেও ড্যাম ফিল করছে, সেও ডিসগাস্ট ফিল করছে, এবং সে মনে করছে আই গেস দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। এরপর আমরা অ্যানালাইসিস করি যে বিবলিক্যাল স্টোরিটার সাথে আমাদের কবিতার কি মিল। তো দেখো ইউরোপিয়ানরা ইউরোপিয়ানরা যখন কলোনি করতে এলো, তখন তারা কি করলো? ইউরোপিয়ানরা ওই ক্রো মানে নেটিভ পিপলদের সাহায্য নিল। কি করার জন্য? নেটিভ পিপলদেরই সাহায্য নিয়ে তারা তাদের কলোনিটা তৈরি করলো। তাহলে দেখো, ভেবে দেখো আমাদের ইন্ডিয়ান পার্সপেক্টিভ। ইন্ডিয়াতে যখন ব্রিটিশরা এসেছিল, আমাদের পলাশির যুদ্ধ ভেবে দেখো, সেখানে সিরাজউদ্দৌলাকে কি করে হারানো হলো? ব্রিটিশরা মির্জাফরের সাহায্য নিল। তাহলে ব্রিটিশরা কি করলো? মির্জাফরের সাহায্য নিয়ে সিরাজউদ্দৌলাকে হারালো। যদি মির্জাফর সাহায্য না করতো তাহলে কিন্তু সিরাজকে কখনোই হারানো যেত না। তাহলে এখানে কেন যেমন সাহায্য নিয়েছিল একটা কাকের, কাকের সাহায্য নিয়ে অ্যাবেলকে মেরেছিল, ঠিক সেই রকমই ইউরোপিয়ানরা যখন আমেরিকাতে গেল, তারা কি করলো? নেটিভ আমেরিকানদেরই সাহায্য নিল, যারা গাদ্দার, যারা একটুতেই টাকা পয়সার লোভে ইউরোপিয়ানদের সাহায্য করলো, এবং কি করলো? নিজেদেরকেই স্ট্রাইক করলো, নিজেদেরকেই হাঁটিয়ে দিল, ইউরোপিয়ানদের জায়গা করে দিল কোথায়? আমেরিকাতে। তাহলে সেই কারণে পরবর্তী ক্ষেত্রে যখন রিয়েলাইজেশন করছে ক্রো, মানে ওই আমেরিকান নন হোয়াইট পিপল যখন রিয়েলাইজ করছে, কি রিয়েলাইজ করছে? যে সে কতগুলো ভুল করেছে, তখন সে বলছে, কি বলছে? আই গেস, আমি বুঝতে পারছি, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং, এটাই তো শুরু হলো। এরপর আরো কি হবে? আরো খুনোখুনি, আরো মারামারি, আরো ষড়যন্ত্র, আরো
ট্রেচারি, অনেক কিছু হবে। তাহলে দেখো কত সুন্দর সারমান অ্যালেক্সি বিবলিক্যাল অ্যালিউশনের সাথে একটা রিয়েল লাইফকে কত সুন্দর জ্যাক্সটাপোজ করছেন। তিনি বাইবেলের গল্প, কেইন এবং অ্যাবেলের গল্প, যেটা বুক অফ জেনেসিসে আছে, সেখান থেকে কত সুন্দর কেইন যেভাবে অ্যাবেলকে মেরেছিল একটা কাকের সাহায্যে, ঠিক সেই রকমই আমাদের ব্রিটিশরা বা ইউরোপিয়ানরা তারা কি করলো, ওই নন হোয়াইট পিপলদের সাহায্য নিয়েই কিন্তু আমেরিকাতে তাদের কলোনি তৈরি করলো। এমন এবং কি করলো, ওই নন হোয়াইট পিপলদের সাহায্য নিয়ে আমেরিকাতে কলোনি তৈরি করে তাদেরকে আস্তে আস্তে তাড়াতে শুরু করলো বা তাদেরকে আস্তে আস্তে স্ট্রাইক ডাউন করতে শুরু করলো। এবারে যখন পরবর্তী ক্ষেত্রে রিয়েলাইজেশন হচ্ছে, তখন তারা বুঝতে পারছে এটা জাস্ট বিগিনিং, আর কিছুই করার নেই, কারণ আমরা নিজেরা ভুল করে বসেছি। তো সেই বিগিনিংটা, সেই রক্তের বিগিনিংটা, সেই খুনের বিগিনিংটা, সেই মার্ডারের বিগিনিংটা, সেই হিউমিলিয়েশনের বিগিনিংটা, সেই এভরিথিং অপারেশনের বিগিনিংটা কিন্তু শুরু হয়ে গেল। সেটা কিন্তু কাক, দ্যাট মিনস দ্য নন হোয়াইট পিপল ভালো করে বুঝে গেল। তাহলে এটা হচ্ছে ফার্স্ট সেকশন, ফার্স্ট চারটে লাইন। এরপর দেখো আমরা নেক্সট সেকশনে চলে যাই। নেক্সট সেকশনে কি বলছে দেখো, দ্য হোয়াইট ম্যান। তাহলে হোয়াইট ম্যান মিনস দ্য ইউরোপিয়ান পিপল ডিসগাইজড অ্যাজ এ ফ্যালকন। ফ্যালকন মানে কি? শিকারি পাখি। ফ্যালকন মানে হচ্ছে শিকারি পাখি। ফ্যালকন মানে হচ্ছে বাজ পাখি। বাজ পাখি কি করে? ছো মেরে শিকার করে। তাহলে হোয়াইট ম্যান, তাহলে হোয়াইট ম্যানকে কার সাথে কম্পেয়ার করা হলো? ফ্যালকনের সাথে। দেখো ব্রিটিশরা বা ইউরোপিয়ানদের কাজ হচ্ছে কি, বাজ পাখি যেমন ছো মেরে সবকিছুকে শিকার করে নেয়, ব্রিটিশরা বা ইউরোপিয়ানরাও কিন্তু শিকার করেছে। তারা ইন্ডিয়াতে এসেছে, ইন্ডিয়াকে শাসন করেছে, ছো মেরে শিকার করে সমস্ত খাবার কেড়ে খেয়ে নিয়েছে। তো সেখানে কি হচ্ছে, দ্য হোয়াইট ম্যান, ওই সাদা মানুষগুলো, ইউরোপিয়ান মানুষগুলো ডিসগাইজড অ্যাজ এ ফ্যালকন, তারা কিসের ছদ্মবেশ নিল? ফ্যালকনের ছদ্মবেশ নিল। সুপস ইন, তারা ছো মারলো। সুপস ইন মানে ছো মারা। অ্যান্ড ইয়েট এগেইন স্টিলস, ছো মারলো এবং চুরি করলো কি? এ সালমন। সালমন মানে খাবার বা মাছ। সালমন এক ধরনের মাছ। ফ্রম ক্রোজ ট্যালন্স, তাহলে কাকেদের মুখের খাবার। ট্যালন্স মিন্স আমরা বিক বলতে পারি, কাকের ঠোঁট বলতে পারি, বা কাকের পাঞ্জাও বলতে পারি, বাট আমরা এখানে ঠোঁটই বলবো, মুখ বলবো। তাহলে কি করলো ওই হোয়াইট ম্যান, যে একটা ফ্যালকন সেজে ছো মেরে চুরি করে নিয়ে গেল কাকের মুখ থেকে কি গো? খাবার। তাহলে দেখো ভালো করে বুঝে নাও জায়গাটায় কি বলতে চাইছেন আমাদের অ্যালেক্সি সারম্যান কি বলতে চাইছেন। তিনি বলতে চাইছেন যে দেখো এতদিন আমেরিকাতে কাদের রাজ ছিল? আমেরিকাতে রাজ ছিল নেটিভ আমেরিকানদের। কিন্তু ব্রিটিশরা এলো, তারা কাকেদের সাহায্য নিয়ে ঢুকে পড়লো। ঢুকে পড়ে তারা কি করলো? ছো মেরে কাকেদের যে মুখের খাবার সেগুলোকে সব ছিনিয়ে নিতে শুরু করলো। ড্যাম সেইজ ক্রো। দেখো আবার রিপিট হচ্ছে। ক্রো একটা ডিসগাস্ট ফিল করছে। ক্রো বুঝতে পারছে যে তাদের ডিস্ট্রাকশন শুরু হয়ে গেছে। ড্যাম সেইজ ক্রো, ইফ আই কুড সুইম, যদি আমি সাঁতার কাটতে পারতাম, আই উড হ্যাভ ফ্লেড দিস কান্ট্রি ইয়ার্স অ্যাগো। তাহলে কাক রিয়েলাইজ করতে পারছে যে তাদের সিচুয়েশন প্রচন্ড খারাপ হয়ে গেছে। সেই কারণে এখানে ক্রো বলছে, এখানে নন হোয়াইট পিপলরা বা নেটিভ আমেরিকানরা বলছে যে যদি সে পালিয়ে যেতে পারতো এখান থেকে, কোথা থেকে? ওই ইউরোপিয়ান যে কলোনি থেকে যদি পালিয়ে যেতে পারতো, তাহলে কিন্তু সে অনেকদিন আগেই পালিয়ে যেত। কারণ এখানে থেকে কোনো শান্তি নেই। কারণ এখানে তাদের মুখের খাবার, তাদের সমস্ত অধিকার কারা কেড়ে নিচ্ছে? ইউরোপিয়ানরা কেড়ে নিচ্ছে। সেই কারণে কাক মনে করছে যে যদি সে পারতো, কারণ সে পারছে না, সেই কারণে তার মধ্যে একটা ডিসগাস্ট ফিল হচ্ছে। কারণ সে কি করতে পারছে না, সেখান থেকে যেতে পারছে না, কারণ সে বন্দী হয়ে গেছে। কাদের দ্বারা বন্দী হয়ে গেছে? ইউরোপিয়ানদের দ্বারা কলোনাইজড হয়ে গেছে। দেখো আমরা ব্রিটিশদের দ্বারা কলোনাইজড হয়ে গেছিলাম, আমরা প্রচন্ড অত্যাচার সহ্য করেছি, আমরা আন্দোলনও করেছি, বাট আমরাও তো প্রচন্ড অত্যাচারের মধ্যে ছিলাম। তো আমরাও তখন আমাদেরও অনেকের মনে হয়েছে যদি এখান থেকে পালিয়ে যেতে পারতাম বা এদের থেকে যদি মুক্ত হতে পারতাম, তাহলে হয়তো সবচেয়ে ভালো থাকতাম। যে সময় ব্রিটিশ রাজ ছিল আমাদের ইন্ডিয়াতে, সেই রকমই এখানে ওই নন হোয়াইট পিপলদের মনে হচ্ছে যে যদি আমি সাঁতার কাটতে পারতাম, সাঁতার মিনস উঠতে পারতাম, বা এখানে পালিয়ে যেতে পারতাম, তাহলে আমি এই কান্ট্রি ছেড়ে, এই কলোনাইজেশন ছেড়ে অনেকদিন আগেই পালিয়ে যেতাম।
কারণ আমাদের সবকিছু কেড়ে নিচ্ছে কারা? ব্রিটিশরা কেড়ে নিচ্ছে। তা দেখো এতদূর অবধি আমরা জানলাম, আমরা প্রথম দুটো স্ট্যান্জা জেনে গেলাম। এরপর আমরা কি করব? এরপর আমরা থার্ড স্ট্যান্জায় চলে যাব। থার্ড সেকশনে গিয়ে থার্ড সেকশনের মিনিংটা দেখব। তো দেখো থার্ড সেকশনে কি বলছেন? থার্ড সেকশনে বলছেন দ্য ক্রো গড as depicted in all the reliable crow bibles looks exactly like a crow. দেখো যে জায়গাগুলো আমি হাইলাইট করে গেছি সেই জায়গাগুলো কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট জায়গা, এখানে ভালো করে বুঝবে কি বলছে দেখো। The crow god as depicted in all the reliable crow bibles looks exactly like a crow. কাক দেবতা, যেটা কাকেদের বাইবেলগুলিতে মানে কাকেদের ধর্মগ্রন্থগুলিতে বর্ণনা করা হয়েছে বা বর্ণিত হয়েছে, সে কেমন দেখতে? কাকেদের মতোই দেখতে। তার মানেটা কি? ভালো করে বুঝে দেখবে। দেখো আমাদের অনেক রকমের ধর্ম আছে, হিন্দু ধর্ম, মুসলিম বা ইসলাম, খ্রিস্টান, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম। তো প্রত্যেক ধর্মে দেখবে আমরা কি মনে করি? আমরা মনে করি যে আমরা যে ধর্মে বিলং করছি আমাদের ঈশ্বরও সেই ধর্মেরই মানুষ। আমরা হিন্দুরা মনে করি যে আমাদের ঈশ্বর তিনি একজন হিন্দু। মুসলিমরা মনে করেন মুসলিমরা মনে করে যে তাদের যারা মানে তাদের যে আল্লাহ তিনি একজন কি? তিনি একজন মুসলিম। যারা খ্রিস্টান তারাও মনে করেন যে তাদের গড হচ্ছেন একজন খ্রিস্টান। তাহলে আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে। একটা গডের এই যে বিলিফ, গড দেখো কখনোই আমরা গডকে কোনো একটা রিলিজিয়ানের মধ্যে বন্দি করতে পারি না। আমরা হিন্দুইজম বলো বা ইসলাম বলো বা খ্রিস্টানিটি বলো বা আরো যে কোনো ধর্ম বলো, আমরা কোনো একটা ধর্মের মধ্যে পার্টিকুলার একটা গডকে কখনোই আমরা গডকে কি করতে পারি না? কম্প্রাইজ করতে পারি না। গড ইজ এভরিওয়্যার। গড ইজ ইন ইউ, ইন মি অ্যান্ড ইন ইউ। গড তোমার মধ্যেও আছে, গড আমার মধ্যেও আছে। গড এভরিথিং এর মধ্যে আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে গড রয়েছে। তাহলে এখানে দেখো আমাদের অ্যালেক্সির যে টোন, সেই টোনটা কিন্তু স্যাটায়ারিক্যাল। তিনি রিলিজিয়াস ইনস্টিটিউশনগুলোকে স্যাটায়ার করছেন। তিনি এখানে বুঝিয়ে দিচ্ছেন, কি বুঝিয়ে দিচ্ছেন? যে আমরা এই যে ভগবান তৈরি করেছি, এই যে যে ভগবানকে আমরা মনে করি আমাদের মতোই, ইট ইজ এ ফ্রেক, ইট ইজ এ ফ্রড ওয়ান। কারণ এটাকে কাজে লাগিয়েই ইউরোপিয়ানরা কি করলো? তাদেরকে আরো বেশি ক্যাপচার করে ফেললো। কারণ ইউরোপিয়ানরা যখন নেটিভ আমেরিকানদের দখল করে নিল, তখন নেটিভ আমেরিকানদের আস্তে আস্তে কি করতে শুরু করলো? কনভার্ট করতে শুরু করলো কিসে? খ্রিশ্চানিটিতে। এবং বোঝালো, এখানে দেখো একটা স্যাটায়ার রয়েছে। খ্রিশ্চানিতে কি বলা হয়েছে? যে গড গড আমাদেরকে নিজের মতো বানিয়েছে, মানে তিনি নিজে যেমন দেখতে সেই রকমই তিনি হিউম্যান বিংদের ক্রিয়েট করেছেন, এটা খ্রিশ্চানিতে বলা আছে। তাহলে এখানে যারা নেটিভ আমেরিকান তাদেরকে খ্রিশ্চান মিশনারিজরা কি করলো? তাদের ব্রেন ওয়াশ করলো, তাদেরকে বোঝালো যে দেখো যদি রিয়েল গড হতে চাও, রিয়েল গডে যদি বিশ্বাস করতে চাও তাহলে খ্রিশ্চান ধর্মে চলে আসো। খ্রিশ্চান ধর্মে এলে, কারণ খ্রিশ্চান ধর্মে বলাই আছে যে গড আমাদের মতোই দেখতে। তাহলে এখানে টোনটা একটু স্যাটায়ারিক্যাল টোন। এখানে এই যে ধর্মীয় আমাদের মধ্যে যে চিন্তা ভাবনা রয়েছে, আমরা প্রত্যেকেই ভাবি যে আমাদের গড আমাদের রিলিজনে বিলং করে। হিন্দুরা ভাবে হিন্দুদের গড হিন্দুদের মতো, মানে তিনিও একজন হিন্দু। মুসলিমরাও ভাবে মুসলিমদের গড হচ্ছে মুসলিম। খ্রিস্টানরাও ভাবে খ্রিস্টানদের গড হচ্ছেন একজন খ্রিস্টান। এই যে ভ্রান্ত ধারণা, এটাকে স্যাটায়ার করছে। তাহলে এই যে রিলিজিয়াস, এই যে রিলিজিয়ন, এই যে রিলিজিয়ন কনভার্সন, এই কনভার্সনটাকেও দেখিয়েছেন, প্লাস তিনি স্যাটায়ার করছেন। দেখো ইউরোপিয়ানরা যখন এলো, ইউরোপিয়ান কি করলো? ইউরোপিয়ানরা আসার পর, কারণ ইউরোপিয়ানরা বেশি সবাই ম্যাক্সিমাম মানে খ্রিস্টান ধর্ম ফলো করে, তো সেই কারণে তারা কি করলো? কনভার্ট করতে শুরু করলো তাদেরকে, নেটিভ আমেরিকানদের। এবং তাদেরকেও তাদের যে দেবতা সেখান থেকে সরিয়ে খ্রিস্টান ধর্মে ফলোয়ার বানালো। তো এখানে এই দুটো জিনিসকে দেখেছেন, আমাদের এই ধর্মের প্রতি যে ভ্রান্ত ধারণা, যেটাকে কাজে লাগিয়ে সবাই আমাদের সাথে কি করছে? খেলা করছে। দেখো পলিটিশিয়ানরা আমাদের সাথে খেলা করছে এই ধর্মের বিভেদ লাগিয়ে দিয়ে। ঠিক আছে? তো আমরা যেদিন বুঝে যাব যে গড ইজ অনলি ওয়ান, হি হ্যাজ নো রিলিজিয়ন, নো কালার, নো ক্রিড, নো ফেস, নো নেম, সেদিনই কিন্তু আমরা সবকিছু করতে পারবো। কিন্তু আমরা এখনো পর্যন্ত গড হ্যাজ কালার, গড হ্যাজ রিলিজিয়ন, গড হ্যাজ নেম এই ধরে বসে আছি। এটা থেকে যতদিন না বেরিয়ে আসতে পারবো ততদিন কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না। তাই অ্যালেক্সিও কিন্তু এখানে বলছেন the crow god as depicted in all the reliable crow bibles looks exactly like a crow. Damn says crow, আবার দেখো crow ডিসকাস করছে।
দিস মেক্স ইট সো মাচ ইজিয়ার টু ওয়ার্শিপ মাইসেলফ। কারণ ক্রোধের মাথার মধ্যে ঢুকিয়ে দিল, কি ঢুকিয়ে দিল, যে দেখো গড তো এক্স্যাক্টলি লুকস লাইক ইউ, সো ইফ ইউ worship God, then you are worshipping yourself. Then it is easy to worship a God. ঠিক আছে? তার মানে এখানে এই যে ক্রোর মধ্যে একটা রিলিজিয়াস ফেথ রয়েছে, সেই রিলিজিয়াস ফেথটাই কিন্তু সালমান আলেক্সি দেখাচ্ছে। যে রিলিজিয়াস ফেথটাকে কাজে লাগিয়ে ইউরোপিয়ানরা কিন্তু আরো বেশি পরিমাণে ক্যাপচার করতে পেরেছিল কাদেরকে, ওই নেটিভ আমেরিকানদের। দেখো আমরা প্রত্যেকেই যেই যত বড় হয়ে যায় আমরা কিন্তু রিলিজিয়নের কাছে কি হয়ে যাই, জুবুথুবু হয়ে যাই, জড়ো হয়ে যাই, আমরা ভীত হয়ে যাই, আমরা ভয় পেয়ে যাই। আমরা কিন্তু কেউ ভগবানকে ভালোবেসে ডাকি না, আমরা কিন্তু ভগবানকে সবাই ভয়ে ডাকি। আমরা ভাবি যে যদি আমরা ভগবানকে না ডাকি বা যদি এটা না করি সেটা না করি তাহলে হয়তো ভগবান আমাদের শাস্তি দেবেন, ভগবান হয়তো আমাদের নরকে পাঠিয়ে দেবেন। আমাদের মধ্যে এইসব ভ্রান্ত ধারণা আছে, ঠিক আছে? এই ভ্রান্ত ধারণাকে কাজে লাগিয়েই কিন্তু পলিটিশিয়ানরা আমাদের উপর কি করে, পলিটিশিয়ান বলো বা কোনো বাবা বলো, সাধু বলো বা পীর বলো, যেই বলো, তারা আমাদের উপরে এরকম ইয়ে করছে। তো এখানেও দেখো ইউরোপিয়ানরা সেম তাদেরকে বুঝিয়ে দিল এবং তাদেরকে বুঝিয়ে তাদের ব্রেনকে ওয়াশ করে কি করলো, তাদেরকে আরো বেশি ক্যাপচার্ড করে নিল। সেই সিচুয়েশনটা কিন্তু সালমান আলেক্সি এখানে বুঝিয়ে দিলেন। তো চলো নেক্সট সেকশনে চলে যাই। নেক্সট সেকশনে কি দেখতে পাচ্ছি দেখো, অ্যামং দ্য অ্যাসেস অফ জেরিকো ক্রো স্যাক্রিফাইসেস ইজ ফার্স্ট বর্ন সন। ড্যাম says go, a million nests are soaked with blood. তা আবার একটা বিবলিক্যাল অ্যালিউশন চলে এলো জেরিকো। এই জেরিকোর গল্প আমরা কোথায় পাই? এটাও আমরা বাইবেলে পাই। বাইবেলের বুক অফ জোশুয়া, এই বুক অফ জোশুয়াতে আমরা ফাইট ইন জেরিকো, জেরিকোতে বিরাট একটা ফাইট হয়েছিল, সেই ফাইটের কথা বলা আছে। কখন হয়েছিল? 13th সেঞ্চুরি বিসিই, যীশু খ্রিস্টের জন্মের প্রায় মানে 1300 বছর আগে এই যুদ্ধের বর্ণনা আছে, বুক অফ জোশুয়াতে আছে বাইবেলে। তো এই যে ফাইটটা কাদের সাথে কাদের হয়েছিল, বিশেষ করে ইসরায়েলিটস মানে যারা ইহুদি তাদের সাথে ফেরাওদের হয়েছিল। এবং এখানে ইসরায়েলিটসদের অনেক সন্তানকে তাদের বলি দিতে হয়েছিল, কারণ যুদ্ধ হলে দেখো অনেকেই মারা যাবে, যুদ্ধ হলে অনেকেই মারা যাবে, সবাই তো বেঁচে থাকবে না। তাহলে ইসরায়েলিসদের অনেক সন্তানদের বলি দিতে হয়েছিল। অনেকের হয়তো সেটা ফার্স্ট বর্ন সন, প্রথম সন্তান, প্রথম সন্তানকেও বলি দিতে হয়েছে। তাহলে এখানে দেখো এই যে অ্যালিউশনটা আমাদের কেন দেখাচ্ছেন, কেন তিনি তুলে ধরলেন? তুলে ধরার পেছনে একটাই কারণ, যখন দেখো ইউরোপিয়ানরা ক্যাপচার করে ফেললো কাদেরকে, নেটিভ আমেরিকানদের, তো নেটিভ আমেরিকানরাও আন্দোলন করলো। তাহলে যেমন জেরিকোতে আন্দোলন করেছিল কারা, ইসরায়েলিটসরা, কাদের বিরুদ্ধে, ফারাওদের বিরুদ্ধে। কিন্তু ইসরায়েলিটরা ওখানে কি পেয়েছিল, সাকসেস পেয়েছিল। বাট এখানে এরা সাকসেস তো পাচ্ছে না। কারা সাকসেস পাচ্ছে না? এই নেটিভ আমেরিকানরা। বাট তাদের কিন্তু ব্লাড সেট হচ্ছে। ড্যাম সেজ প্রো, প্রো আবার দেখো ডিসগাস্ট ফিল করছে এবং বলছে ড্যাম, ইট ইজ ডিসগাস্টিং, a million nests are soaked with blood, কারণ চারিদিকে রক্তে পরিপূর্ণ হয়ে গেছে, প্রত্যেকটা বাসা যেন রক্তে মাখো মাখো হয়ে গেছে। তাহলে এখানে দেখো আবার একটা ওই যে বিবলিক্যাল অ্যালিউশন, যেখানে জেরিকো শহরের মানে জেরিকো শহরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। ওই জেরিকো শহরকে ধ্বংস করেছিল কারা, আমাদের ইসরায়েলিসরা, তাদের সাথে ফেরাওদের মারপিট হয়েছিল, সেখানে ইসরায়েলিসরা অনেককে হারিয়েছিল, তাদের নিজের আত্মীয় স্বজন প্রথম সন্তানদের হারিয়েছিল। এখানেও দেখো যারা ক্রো, যারা নেটিভ আমেরিকান, তাদের সাথে যখন যুদ্ধ বাঁধলো ইউরোপিয়ানদের, ইউরোপিয়ানরা তো অলরেডি নেটিভ আমেরিকানদের সাহায্য নিয়েই তো আমেরিকানদের মারছে। যেমন দেখো ইংরেজরা মির্জাফরের সাহায্য নিয়ে সিরাজকে মেরেছিল, ঠিক সেই রকমই এখানেও যুদ্ধ হলো। এই যুদ্ধে কি হলো, পরাস্ত হলো কারা, নেটিভ আমেরিকানরা, এবং চারিদিকে রক্তে পরিপূর্ণ হয়ে গেল, অনেক ক্ষয়ক্ষতি হলো, অনেক নেটিভ আমেরিকান তাদের অনেক পুত্র সন্তান, অনেক কন্যা সন্তান, অনেক ফার্স্ট বর্ন সন্তানদের হারালো। তাহলে এটা হচ্ছে ফোর্থ সেকশন। এরপর চলে যাই আমরা ফিফথ সেকশন। ফিফথ সেকশনে কি বলছে দেখো, when crow fights crow, the sky fills with beaks and talons.
দেখো ইউরোপিয়ানরা কতটা চালাক, দেখো তারা নিজেরা যুদ্ধ করছে না, তারা কি করছে, একটা নেটিভকে আরেকটা নেটিভের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিচ্ছে। দেখো মির্জাফর, তাই তো, মির্জাফর সিরাজ, তারা দুজনে তো নেটিভ, তারা দুজনে তো ইন্ডিয়ান ছিল, কিন্তু মির্জাফরের সাথে কি করছে, সিরাজের যুদ্ধ লাগিয়ে দিচ্ছে। তাহলে হোয়েন ক্রো ফাইটস ক্রো, তাহলে যখন কাকেরা কাকেদের সাথে যুদ্ধ করছে, মানে ইউরোপিয়ানরা এমন ভাবে ব্রেনটাকে ওয়াশ করে দিয়েছে কাদের, ওই নেটিভ আমেরিকানদের, যে একটা নেটিভ আমেরিকান দল আরেকটা নেটিভ আমেরিকান দলের সাথে কি করছে, যুদ্ধ করছে। এবং দ্য স্কাই, আকাশটি পরিপূর্ণ হয়ে যাচ্ছে কিসে, বিগস অ্যান্ড ট্যালন্স, পাখির ঠোঁটে, পাখির পালকে, পাখির নখে, পাখির পাঞ্জাতে, চারিদিকে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, মানে চারিদিকে রক্তারক্তি হয়ে যাচ্ছে। ড্যাম সেজ ক্রো, ক্রো আবার ডিসগাস্ট ফিল করছে, ইটস রেনিং ফেদার্স, চারিদিকে যেন পালক ঝরে ঝরে পড়ছে। ক্রো সেটাকে দেখে রিয়েলাইজেশন হচ্ছে, এখানে ক্রো দেখো একজন নেটিভ আমেরিকান যে অবজার্ভ করছে পুরো সিচুয়েশনটাকে, আমি বলতে পারি এখানে ক্রো সিম্বলাইজেস সারমান অ্যালেক্সি। কোন ক্রোটা, এই ড্যাম সেজ ক্রো, এই যে ক্রো, এই যে ক্রোটা ড্যাম বলছে, সেই ক্রোটাকে আমি বলতে পারি যে ইট ইজ সারমান অ্যালেক্সি হিমসেলফ, হি ইজ অবজার্ভিং and watching the situation and watching the poor situation or poor condition of the people of his native people, the native people যে poor condition সেটা কে দেখছেন, সালমান অ্যালেক্সি দেখছেন, এবং তিনি অবজার্ভ করছেন, অবজার্ভ করে বুঝতে পারছেন যে ইউরোপিয়ানরা ক্রোদের মারছে না, মানে ইউরোপিয়ানরা নেটিভদের মারছে না, নেটিভরা নিজেরাই নেটিভদের সাথে মারপিট করে মরছে, নেটিভদের মধ্যে ঐক্যতা ভেঙে গেছে, সেই কারণে কি করতে পারছে, সেই কারণে ইউরোপিয়ানরা তাদের আরো বেশি ক্যাপচার করতে পারছে, যেটা ব্রিটিশরা করেছিল ইন্ডিয়ানদের সাথে, ইন্ডিয়ানদের যে ঐক্যতা সেটাকে ভেঙে দিয়েছিল, ভেঙে দিয়ে ক্যাপচার করেছিল। কারণ ব্রিটিশদের প্রথম যেটা মানে কি বলবো, প্রথম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা প্রিন্সিপাল ছিল সেটা ছিল ডিভাইড অ্যান্ড রুল, এদের মধ্যে ভাঙন তৈরি করো আর শাসন করো। এটা ব্রিটিশরা সব জায়গায় করেছে, ইউরোপিয়ানরা সব জায়গায় করেছে, তাহলে আমেরিকা থেকেও সেটা করেছে, নেটিভ পিপলদের ডিভাইড করেছে এবং নিজেদের মধ্যে মারপিট লাগিয়েছে এবং শাসন করেছে। তো এখানে যে অবজারভার, যেটাকে আমরা বলতে পারি সালমান অ্যালেক্সি, তিনি দেখছেন এবং তিনি আফসোস করছেন যে চারিদিকে শুধু কি দৌড়াচ্ছে, পালকের বৃষ্টি হচ্ছে, কারণ ক্রুরা নিজেদের মধ্যে মারপিট করছে, সেই কারণে পালকের বৃষ্টি হচ্ছে। নেক্সট দেখো 6 নম্বর সেকশন, 6 নম্বর সেকশনে কি হচ্ছে, Crow flies around the reservation and collects empty beer bottles, but they are so heavy he can only carry one at a time. এখানে দেখো ক্রোদের যে ইকোনমিক কন্ডিশন, সেই ইকোনমিক কন্ডিশনটাকে তুলে ধরছে। তাহলে ক্রো কি করছে, রিজার্ভেশন, তাহলে ক্রোদের বন্দি বানিয়েছে, তার জন্য রিজার্ভেশন বানিয়েছে কারা, ইউরোপিয়ানরা, এবং সেই ইউরোপিয়ানদের যে রিজার্ভেশন সেখানে ক্রোরা কাজ করছে, কি কাজ করছে, এমটি বিয়ার বোটলস, এমটি বিয়ার বোটলস এটা একটা মানে সিম্বলিক্যাল, এখানে বিয়ার বোটল, বিয়ার মিনস একটা অ্যালকোহল ড্রিঙ্ক, অ্যালকোহলিক ড্রিঙ্ক, কিন্তু এখানে আমরা জাস্ট শুধু বিয়ার বোটল হিসেবে দেখবো না, আমরা সিম্বলটা দেখবো, কি সিম্বল, এখানে বিয়ার বোটল সিম্বলাইজেস উচ্ছিষ্ট, মানে ব্রিটিশদের উচ্ছিষ্ট জিনিসগুলো, ব্রিটিশদের যেগুলো কাজে লাগছে না, যেগুলো ব্রিটিশরা ফেলে দিচ্ছে, সেইগুলোকে কুড়োচ্ছে কারা, সেইগুলোকে কালেক্ট করছে কারা, ক্রোরা। কিন্তু ক্রোদের সিচুয়েশন এতটাই খারাপ যে তাদের কাছে বিয়ার বটল, ওই উচ্ছিষ্ট জিনিসটা তারা অনেকটা কালেক্ট করতে পারছে না, তারা একবারে শুধুমাত্র একটা কালেক্ট করতে পারছে। তার মানে তাদের সেই হালতে রেখে দেওয়া হয়নি, তাদের হালত এতটাই খারাপ করে দেওয়া হয়েছে যে তাদের সমস্ত রকম প্যাশন, সমস্ত রকম এনার্জি ডিস্ট্রাক্টেড হয়ে গেছে। দ্যাটস ওয়াই দে ক্যান অনলি ক্যারি ওয়ান অ্যাট এ টাইম, তারা একটাই একবারে ক্যারি করতে পারছে। সো ওয়ান বাই ওয়ান হি রিটার্নস দেম বাট গেটস অনলি 5 সেন্টস এ বটল। কিন্তু তাদের পরিশ্রম করতে হচ্ছে, কারণ একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা তাদেরকে জড়ো করতে হচ্ছে। তারা যে পরিশ্রম করছে, সেই পরিশ্রমটা যখন বিনিময় করছে, সেই পরিশ্রমের বিনিময়ে কিন্তু তারা বিরাট কিছু মূল্য পাচ্ছে না, কাদের কাছ থেকে, ইউরোপিয়ানদের কাছ থেকে। তারা একটা বটলের জন্য কি পাচ্ছে, 5 সেন্ট পাচ্ছে, 5 সেন্ট পাচ্ছে মাত্র। তাহলে ভেবে দেখো একটা কাকের কাছে, একটা কাকের পার্সপেক্টিভে ভাবো, একটা কাক যদি একটা বিয়ারের বোতল তুলে নিয়ে যায়, কাকের অনেক পরিশ্রম লাগবে, কারণ বিয়ারের বোতলটা কাকের ওজনের চেয়ে ভারী, তো সেটাকে সে তুলে নিয়ে যাচ্ছে,
সে তুলে নিয়ে গিয়ে পরপর পরপর অনেকগুলো জড়ো করলো, তারপর সেগুলোকে যখন সে বিক্রি করলো মাত্র 5 সেন্ট করে এক একটা কিসে পাচ্ছে, বোতলে পাচ্ছে। তাহলে এখানে বুঝিয়ে দিচ্ছে যে ইউরোপিয়ানরা নেটিভ আমেরিকানদের যে হারে পরিশ্রম করাচ্ছে, যে হেভি পরিশ্রম করাচ্ছে, তার বিনিময়ে কিন্তু তাদেরকে সেই পরিমাণ সুযোগ সুবিধা বা অর্থ দিচ্ছে না, তার চেয়ে অনেক কম পরিমাণ সুযোগ সুবিধা এবং অর্থ দিচ্ছে। এই জায়গাটাকে আমাদের অ্যালেক্সি কিন্তু এই বিয়ার বটলের মাধ্যমে বোঝাতে চাইলেন। এখানে বিয়ার বটল সিম্বলাইজেস দ্য টয়েলস, দ্য পরিশ্রম, পরিশ্রমগুলোকে, দ্য পরিশ্রম অফ দ্য সরি দ্য টয়েলস অফ দ্য কি নেটিভ আমেরিকানস, নেটিভ আমেরিকানদের যে টয়েলটা, যে পরিশ্রমটা, সেই পরিশ্রমটাকে সিম্বলাইজ করছে এই বিয়ার বটলের দ্বারা, যে তারা এত পরিশ্রম করছে, এত হেভি পরিশ্রম করছে, সেগুলোকে তারা যখন তাদের পরিশ্রমের মূল্য চাইতে যাচ্ছে, রিটার্ন চাইতে যাচ্ছে, তার পরিবর্তে কি পাচ্ছে? 5 সেন্টস এ বটল, খুব একটা ন্যূনতম তারা মূল্য পাচ্ছে, তারা খুব ন্যূনতম সম্মানও পাচ্ছে। ড্যাম সেজ ক্রো, আবার দেখো ওই অবজারভার ক্রো যে অবজার্ভ করছে, রিডেমশন ইজ নট ইজি। রিডেমশন মিনিং মানে পাপ বোধ, পাপ থেকে মুক্তি করা, পাপ থেকে যে মুক্তি হওয়া তাকে বলা হয় রিডেমশন। তাহলে ড্যাম সেজ ক্রো, আবার সেই ক্রো ডিসগাস্ট, আবার সেই ক্রো তো ধূর ছাই, এইটা প্রকাশ করছে ধূর ছাই, আমাদের আর রিডেমশন হবে না, আমরা এই জায়গা থেকে, এই দলদল থেকে, এই নরক থেকে কখনোই আর বেরিয়ে আসতে পারবো না। এটা কে বলছে? কাক বলছে? অবজারভার ক্রো বলছে, সারমান অ্যালেক্সি বলছে যে নিজেদের দোষটা, নিজেদের খাল কেটে নিজেরাই কুমির নিয়ে এসেছো, তাহলে খালের মধ্যে পড়ে থাকো, কুমির এসে খা। সেটাই বলছে ড্যাম সেজ ক্রো, রিডেমশন ইজ নট ইজি। এত সহজে তুমি এখান থেকে কি করতে পারবে না? বেরিয়ে আসতে পারবে না, কারণ তোমার সিচুয়েশন প্রচন্ড খারাপ হয়ে গেছে, তোমার সমস্ত কিছু বিকিয়ে গেছে। কারা বিকিয়েছো? তোমরা নিজেরাই বিকিয়েছো। কাদের কাছে? ইউরোপিয়ানদের কাছে। দিস ইজ দ্য মেইন থিং। নেক্সট চলে যাই আমরা 7 নাম্বার সেকশনে। দেখো 7 নাম্বারে কি হচ্ছে? ক্রো রাইডস এ পেল হর্স। এ পেল হর্স, পেল মানে এটা রোগা রুগ্ন ঘোড়া, যে ঘোড়াতে করে ক্রো রাইড করছে। এই পেল হর্স সিম্বলাইজেস ডেথ। তাহলে ক্রো একটা কাক, সে কিসের মধ্যে রাইড করছে? একটা নেটিভ পিপল রাইড করছে একটা পেল হর্সে, ডেথ লাইক সিচুয়েশনে সে রাইড করছে সব সময়, ইনটু এ ক্রাউডেড পো ও। এই পো ও কি? এই পো ও হচ্ছে একটা নর্থ আমেরিকান ইন্ডিয়া সেরিমনি। দেখো নর্থ আমেরিকান ইন্ডিয়ান কেন বলছি? নর্থ আমেরিকান ইন্ডিয়ান মানে হচ্ছে নর্থ নেটিভ পিপল, যারা নর্থ নেটিভ পিপল, আমেরিকার যারা নেটিভ পিপল, তাদের একটা সেরেমনি, তাকে পৌয়াও বলা হয়, যেখানে ফিস্ট হয়, গান হয়, নাচ হয়, ড্যান্স হয়, এই সমস্ত কিছু হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ক্রো, সে ক্রো কি করছে? একটা মৃত ঘোড়া বা মৃতপ্রায় ঘোড়া, একটা রোগা রুগ্ন ঘোড়া, তার মধ্যে চেপে আছে, এবং সে তার মধ্যে চেপেই তার লাইফের যে অনুষ্ঠান, তার লাইফের যে তার লাইফের যে এভরিথিং, সেগুলোকে উপভোগ করছে। বাট নান অফ দ্য ইন্ডিয়ান প্যানিক, কিন্তু সেটাকে দেখে অন্যান্য যারা ক্রো রয়েছে তারা কিন্তু ভয় পাচ্ছে না, কারণ তারা এটা সয়ে গেছে। তার মানে দেখো এখানে কতটা ব্যাড কন্ডিশন অফ দ্য পিপল সেটাকে বুঝিয়ে দিচ্ছেন কে? সারমান অ্যালেক্সি। যে ক্রোদের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে ক্রোরা প্রায় মৃত প্রায়, ক্রোদের যে জমির, যে আত্মমর্যাদা, সেটা কি হয়ে গেছে? মারা গেছে। তারা ভিড়ের মধ্যে মৃতপ্রায় শরীর নিয়ে, মৃতপ্রায় শক্তি নিয়ে, মৃতপ্রায় মন নিয়ে করছে, মানে তাদের অনুষ্ঠান সেলিব্রেট করছে। এই কারণে সেটাকে সবার কাছে গা শোয়া হয়ে গেছে, ওই জন্য কেউ আর প্যানিক করছে না। ড্যাম সেজ ক্রো, ওই যে অবজারভার, আবার কি বলছে দেখো, ড্যাম বিরক্তিকর ধুচ্ছাই, আই গেস দে অলরেডি লিভ নিয়ার দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। আমার মনে হচ্ছে, কারণ তারা বুঝে গেছে যে তাদের যে ওয়ার্ল্ড, তাদের যে কালচার, তাদের যে সিচুয়েশন, সেটা অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে। আজকে ভেবে দেখো, আজকে ভেবে দেখো, এটা এটা যদি আমরা পোস্ট কলোনিয়াল ক্রিটিসিজমে ক্রিটিসাইজ করি, তাহলে ভালো করে আমরা ব্যাপারটাকে বুঝতে পারবো। দেখো আজকে আমরা আমাদের কালচার কিন্তু ভুলতে চলেছি, আমরা কিন্তু আমাদের কালচার টোটালি ভুলে গেছি, আমরা কিন্তু টোটালি ইউরোপিয়ান কালচারে বড় হচ্ছি, ইউরোপিয়ান কালচারকে কিন্তু ডে বাই ডে ফলো করছি। দেখো আমরা বার্থডে সেলিব্রেট করছি কেক কেটে, আমরা কিন্তু পায়েস টায়েস খাচ্ছি না, আমাদের যেটা ট্র্যাডিশন সেটা কিন্তু করছি না, আমরা কিন্তু কেক কাটছি, আমরা কিন্তু ওয়েডিং রিং পরাচ্ছি, আমরা কিন্তু অ্যানিভার্সারি করছি, আমরা এভরিথিং, আমরা সমাজটাকে সাজিয়ে নিচ্ছি কিসের মতো করে? ইউরোপিয়ানদের মতো করে। তাহলে এখানে এই যে ক্রো, ক্রো তার পেল হর্সে রয়েছে, ক্রো তার
মৃতপ্রায় শরীরে রয়েছে, মৃতপ্রায় কালচারে রয়েছে, মৃতপ্রায় সিচুয়েশনে রয়েছে, কিন্তু ক্রো সেলিব্রেট করছে, পও করছে, মানে সে তার অনুষ্ঠানটাকে সেলিব্রেট করছে। সেটাকে দেখে অন্যান্য ক্রোগুলো, অন্যান্য যারা ইন্ডিয়ান, অন্য যারা নেটিভ, তারা কিন্তু কোনো প্যানিক করছে না, কারণ তাদের সয়ে গেছে। আজকে দেখো ইউরোপিয়ানরা আমাদের উপর এতটাই ইনফ্লুয়েন্স ফেলেছে, আমরা কিন্তু আমাদের সমস্ত কালচার ডে বাই ডে বলতে চলেছি, আমরা কিন্তু ইউরোপিয়ান কালচারে নিজেদেরকে সাজিয়ে নিচ্ছি। শুধু আমরা বলে নয়, হোল ওয়ার্ল্ডকেই কিন্তু ইউরোপিয়ানরা এটাই করেছে। হোল ওয়ার্ল্ড কিন্তু ইউরোপিয়ান কালচারেই সাজিয়ে নিচ্ছে। তারা প্রত্যেকে ট্র্যাডিশন ভুলে সবাই কিন্তু ইউরোপিয়ান স্টাইল, ইউরোপিয়ান অ্যাটিটিউড, ইউরোপিয়ান এভরিথিং কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে। তাহলে সেই কারণে যে অবজারভার, সেই অবজারভার কিন্তু ড্যাম, সে কিন্তু বিরক্তি, সে কিন্তু ডিসগাস্ট প্রকাশ করছে, সে কিন্তু দুঃখ প্রকাশ করছে এবং বলছে যে আই গেস, আমার হয়তো, আমি অনুমান করেছিলাম, দে অলরেডি লিভ নিয়ার দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, তারা অলরেডি তাদের শেষ জায়গায় চলে এসেছে। ওই দেখো প্রথমে যে ডেথ সিম্বল ইউজ করেছে, যে ক্রো আমাদের কেন অ্যাবেলকে মেরে ফেললো, ওই ডেথ সিম্বলটা কিন্তু এখানে আমরা রিলেট করতে পারি যে ক্রোদের যে সিচুয়েশন অলরেডি ডেড, সেটা ফার্স্ট সেকশনেই আমি বলে দিয়েছি। সেই কারণে ক্রোদের মধ্যে আর কোনো হালচালই নয়। ক্রোরা কি করেছে, গাছ হয়ে নিয়েছে। আর কি আমেরিকার সিচুয়েশন ভেবে দেখো, আমেরিকাতে দেখো আমেরিকান যারা নেটিভ আমেরিকান, তাদের কোনো জায়গায় নেই। সমস্ত জায়গাটাই কারা, ইউরোপিয়ানদের। যারা ইউরোপিয়ান, যারা আমেরিকান হয়ে গেছে, যারা হোয়াইট পিপল, আমেরিকান যারা হোয়াইট পিপল, তারাই সমস্ত কিছু দখল করে নিয়েছে। আর আমেরিকান যারা নন হোয়াইট পিপল, যারা মানে মানে কি বলবো, রেড ইন্ডিয়ান, তাদের কিন্তু আর কোনো ভ্যালুয়েশন নেই। তাদের কি হয়েছে, তারা পেল হর্সে তাদের সমস্ত কিছু শেষ করে ফেলেছে। তাহলে এখানে সালমান আলেক্সি কি করলেন, তার কবিতা শেষ করলেন। তাহলে বেসিক্যালি বুঝতেই পারছো, কবিতাটা একটা বিবলিক্যাল অ্যালিউশন দিয়ে শুরু হলো, এবং কবিতাটার মধ্যে অনেক বিবলিক্যাল অ্যালিউশন থাকলো, কিন্তু কবিতাটা বেসিক্যালি একটা সিম্বলিক্যাল কবিতা। এখানে টোটালি সালমান আলেক্সি কি করলেন, এই যে টোটাল ব্যাপারটাকে বিভিন্ন অ্যালিউশন, বিভিন্ন সিম্বলের মাধ্যমে ক্রিটিসাইজ করলেন। তিনি দেখালেন দ্য রিয়েল কন্ডিশন অফ দ্য পিপল, of which people, of the native American or the non-white Americans, non-white যারা আমেরিকান পিপল, তাদের যে পুয়ার কন্ডিশন, সেই কন্ডিশনটাকে তুলে ধরলেন কে, সালমান আলেক্সি। তো চলো আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। আশা করছি তোমরা ক্লাসটা বুঝেছো। এরপরেও যদি ক্লাস নিয়ে কিছু কোয়েশ্চেন থাকে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে বলবে, আমি চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটা ক্লিয়ার করে নেওয়ার। তো চলো, সবাই ভালো থেকো, সবাই হেলদি থেকো, স্যানিটাইজ থেকো। গড ইজ অলওয়েজ উইথ ইউ। টাটা।